আচ্ছা কল্পনা করুন একটা শান্ত সকাল, বাইরে স্নিগ্ধ বাতাস আর পাখিদের কোলাহল, আর সেই ঘুম ঘুম চোখে ঘরের মধ্যে দেখলেন দাউ দাউ করে জ্বলছে আগুন, আর এক নারী সেই আগুনের লেলিহান শিখায় জ্বলছে তার দেহ। হ্যাঁ, এটা কোনো সাধারণ মেয়ের কথা বলছি না, এটা নেপালে সদ্য ঘটে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী রাজলক্ষ্মী চিত্তকরের কথা। আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব কিভাবে রাজলক্ষ্মী চিত্তকর ভিকটিম হলেন, কিভাবে ঘটে গেল এই অঘটন, তিনি কি সত্যি মারা গেছেন নাকি অন্য কোথাও বেঁচে আছে। নমস্কার, আমি নয়ন, স্বাগতম জানাই আমার চ্যানেল বাস্তবতা বড় কঠিনে, যেখানে বাস্তবে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সহজ সরল ভাষায় আপনাদের সামনে আমি উপস্থাপনা করি। চলুন দেখে নিই কে এই রাজলক্ষ্মী চিত্তকর। রাজ্যলক্ষ্মী ছিলেন নেপালের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খালানের স্ত্রী। তিনি করুণা, স্পিরিচুয়ালিটি, নম্রতা এবং স্বামীর প্রতি অটল সমর্থনের জন্যই পরিচিত ছিলেন। রাজ্যলক্ষ্মী নেপালের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সর্বদা নীরব ভূমিকা পালন করতেন। সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকা সত্ত্বেও উনি কাঠমান্ডুতে এক সম্মানীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি কখনো লাইমলাইটে আসতে চাননি, না আছে ফেসবুক, না আছে টুইটার, না আছে ইনস্টাগ্রাম। তিনি সর্বদাই এক সহজ সরল সাধারণ নারী হিসাবে, স্বামীর ব্যাকবোন হিসাবেই জীবনটা অতিবাহিত করেছেন। কিন্তু তার মৃত্যু কেবল জাতিকেই মর্মাহত করেনি, বরং সাম্প্রতিক নেপালের রাজনীতিক ইতিহাসে মর্মান্তিক ঘটনাগুলির মধ্যে এক অন্যতম ঘটনা হয়ে রয়ে গেলেন। চলুন নেক্সট অধ্যায় দেখে নিই নেপালে কি ঘটেছে। সাল 2025 আগস্ট মাস। নেপালের জেনজি দল, জেনজি কাদের বলেন জানেন? যারা 1997 থেকে 2012 মধ্যে যেসব তরুণ তরুণী জন্মগ্রহণ করেছে, তো তারা নেপালের সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলতে থাকে। তারা বলে যেখানে দেশের বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে, যেখানে নেই কর্মসংস্থান, নেই শিল্পায়ন, গরিবতার চরম সীমায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা বাইরের দেশে কোটি কোটি টাকা উড়াচ্ছে, তারা ভালো কলেজে পড়াশোনা করছে, দামি দামি গাড়ি কিনছে, দামি দামি পোশাক পরিচ্ছদ, দামি দামি খাওয়া দাওয়া, যেন এলাহি ব্যাপার। এত টাকা আসছে কোথা থেকে? নেপালের জনতার রক্ত চুষে মন্ত্রী এবং নেতারা তাদের পেট ভরাচ্ছে, আর জনগণকে দেখাচ্ছে বুড়ো আঙুল। নেতারা দেখলেন ধীরে ধীরে তাদের সমস্ত কুকর্ম ফাঁস হয়ে যাচ্ছে, তাই তারা সোশ্যাল মিডিয়ায় 26টি অ্যাপকে বন্ধ করে দেয়। ব্যাস, এরপর তরুণদের মধ্যে উঠে বিক্ষোভের ঢেউ। তাদের মতে তাদের মত প্রকাশের স্বাধীনতাকেও সরকার দাবাচ্ছে, সরকার তাদের উপর জোর দেখাচ্ছে। ব্যাস, এই নিয়ে লক্ষাধিক তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্রছাত্রী আন্দোলনের জন্য রাস্তায় নেমে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সরকার ফোর্স নামায়, গুলি চালায় এবং ছোঁড়া হয় টিয়ার গ্যাস, কিন্তু এতে কোনো লাভই হয়নি, বরং পরিস্থিতি আরও বিগড়ে যায়, পরিস্থিতি আরও ভয়ানকের দিকে এগিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে না পেরে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যায়। এরপর জেনজি দল আরও অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাদের আন্দোলন আরও বিস্তার করে এবং তারা রাজভবন, প্রশাসনিক ভবনের দিকে যাত্রা শুরু করে। সেখানে গিয়ে প্রথমে রাজভবন ও প্রশাসনিক ভবনের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেয়। তারপর শুরু হয় একের পর এক মন্ত্রীর উপর অত্যাচার, তাদের মারধর করা হয়, তাদের ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে বাদ পড়েনি প্রাক্তন 7 মাসের প্রধানমন্ত্রী থাকা ঝালনাথ। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই কীভাবে গণহত্যা হলো ঝালনাথের স্ত্রী রাজ্যলক্ষ্মী। 9 সেপ্টেম্বর 2025, যেখানে রাজধানী কাঠমান্ডুতে অশান্ত পরিবেশ, সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথের বাড়ির পরিবেশ ছিল শান্ত।
এর আগের দিন রাতেই ঝালনাথ তার স্ত্রীকে বলে মন্ত্রীরা এই দেশ ছেড়ে পালাচ্ছে বা নেপালেরই অন্য কোনো জায়গায় গিয়ে গা ঢাকা দিচ্ছে, চলো আমরাও পালিয়ে যাই, এখানকার পরিবেশ ভালো নেই। কিন্তু তার স্ত্রী রাজ্যলক্ষ্মী বলে ওঠে, শোনো, আমরা কোনো দোষ করিনি, আমরা সব দিন সৎ পথে থেকেছি, কোনো অসৎ কর্মে পা দিইনি, তাহলে আমরা পালাবো কেন? পালাবে তো তারা যারা অসৎ কর্ম করেছে, নেপালের সরকারকে লুটেছে। তুমি তো মাত্র 7 মাসের প্রধানমন্ত্রী ছিলে, ফেব্রুয়ারি 2011 থেকে আগস্ট 2011, অতএব আমাদের কোনো ভয় নেই। কিন্তু কে জানতো যে সাহস আর বিশ্বাস নিয়ে তারা ছিল, সেই সাহস আর বিশ্বাস পুড়ে যাবে জেনজি আন্দোলনের আগুনে। পরের দিন সকাল 7টায় এই ঝালনাথের বাসভবনে একদল আন্দোলনকারী গিয়ে সেখানে ভাঙচুর শুরু করে এবং সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঝালনাথ সেখান থেকে কোনোভাবে পালিয়ে বাঁচে, কিন্তু তার স্ত্রী রাজ্যলক্ষ্মী সেখানে আটকে যায় এবং এই আন্দোলনকারী যেহেতু তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, সেই আগুনে অর্ধ পুড়ে যায় এই রাজ্যলক্ষ্মী। তাকে তৎক্ষণাৎ নিকটবর্তী একটি কীর্তিপুর বান হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে ভর্তি করা হয় আইসিইউর মধ্যে। তারপরে কি হয়েছে সেটা এখনও অজানা। কিছু রিপোর্ট বলছে রাজ্যলক্ষ্মী মারা গেছে, তাকে অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি। আবার কিছু রিপোর্ট বলছে কি রাজ্যলক্ষ্মী বেঁচে আছে, কিন্তু তার গুরুতর অবস্থা। যতক্ষণ না নেপাল সরকার এই বিষয়ে মুখ খুলছে ততক্ষণ সঠিক তথ্য পাওয়া যাবে না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই নিয়ে কি আপডেট আছে আমি আমার চ্যানেলই আপনাদেরকে জানিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর কমেন্টে জানান নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে চান। যেতে যেতে আপনাদের একটা কথা বলতে চাই, আন্দোলন, প্রতিবাদ, প্রোটেস্ট সব কিছু করুন, কিন্তু কারো জীবন নিয়ে খেলবেন না। কারণ আন্দোলন, প্রতিবাদ এবং প্রোটেস্ট করতে গিয়ে যদি কারো ক্ষয়ক্ষতি হয়, এই কর্ম নিম্নতম কর্ম। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো কি প্রোটেস্ট, প্রতিবাদ সমস্ত কিছু করুন, কিন্তু তাতে কোনো যাতে কারো ক্ষয়ক্ষতি না হয়। এবং এই যে নেপাল যে এত ভাঙচুর করছে বাসভবন, রাজভবন এবং যে প্রশাসনিক ভবন, এটা কিন্তু নেপালেরই ইকোনমিক ক্ষতি হচ্ছে, সেটা বুঝতে হবে। ঠিক আছে, আপনারা সরকার যেটা চেয়েছেন আপনাদের হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতিটা বন্ধ করুন, কারণ এটা রিপেয়ার করতে আবার টাকা লাগবে এবং সেই টাকাগুলো সরকারের বাজেট থেকেই বার করা হবে। তাই আপনাদের কাছে বলবো, আপনারা প্রোটেস্ট, প্রতিবাদ সব করুন, কিন্তু ক্ষয়ক্ষতি করবেন না।